স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছি গালিব রিয়াজ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটে এসআই আকবরকে গ্রেপ্তারে রায়হানের মায়ের 72 ঘন্টার আলটিমেটামের 2 দিনেও হদিশ নেই বন্দর বাজার ফাঁড়ির সাবেক ওই ইনচার্জের। অবশ্য 9 দিন নিখোঁজ থাকার মধ্যে মঙ্গলবার এ নিয়ে বিভ্রান্তিকর খবরও আসে সংবাদ মাধ্যমে। সিলেটে এ নিয়ে চলা ধারাবাহিক বিক্ষোভের মধ্যে রায়হানের স্বজনদের সঙ্গে দেখা করেছেন পররাষ্ট্রমন্ত্রী। বলেছেন, আকবর যেখানেই থাকুক গ্রেপ্তার হবে। একই দিনে এই হত্যা মামলায় প্রথম একজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এদিকে পুলিশ সদর দপ্তরে তদন্ত কমিটি সিলেটে রায়হানের বাড়ি পরিদর্শন করেছে এবং তার পরিবারের সাথে কথাও বলেছেন। সৈয়দ রাসেলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নিহত হওয়ার একদিন পর সিলেটের কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন স্ত্রী তাহমিনা আক্তার। এরপর 4 জনকে বরখাস্ত ও 3 জনকে প্রত্যাহার করা হলেও 8 দিনে কাউকেই গ্রেফতার করেনি পুলিশ। এরই মাঝে লাপাত্তা হন প্রধান অভিযুক্ত এসআই আকবর। রোববার অভিযুক্তদের গ্রেফতারে 72 ঘন্টার আলটিমেটাম দেন রায়হানের স্বজনরা। এর 2 দিন পর প্রথম ব্যক্তি হিসেবে গ্রেফতার দেখানো হয় বন্দরবাজার ফাঁড়ি থেকে প্রত্যাহার করা কনস্টেবল টিটু চন্দ্র দাসকে। মঙ্গলবার তাকে 5 দিনের রিমান্ডও দেন সিলেটের আদালত। আসামিকে জিজ্ঞাসাবাদ করেছে এবং সে নিজেকে নির্দোষ দাবি করলে মাননীয় আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই হত্যা মামলায় এখন সবচেয়ে আলোচিত বিষয় এসআই আকবরের নিখোঁজ হওয়া। তার ধরা পড়া নিয়ে নানা বিভ্রান্তিকর খবরও আসে সংবাদ মাধ্যমে। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন বলেন, আকবরকে খুঁজে বের করা হবে যে কোনো মূল্যে। সকালে সিলেটের নিহারিপাড়ায় রায়হানের স্বজনদের সঙ্গে দেখা করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের আইজিপি, সরকার এবং সবাই এক বাক্যে বলেছেন যে সুষ্ঠু বিচার হবে। এটা খুবই দুঃখজনক যে ইয়াং ম্যান রায়হান মারা গেছে এবং দুঃখজনকভাবে মারা গেছে। আমরা এই জন্য সবাই দুঃখিত। আর এই ধরনের বাজে কাজ যাতে কখন আর সিলেটের ভূমিতে হয় না সেইটা আমরা প্রার্থনা করি। গেল 11 অক্টোবর রাতে রায়হানকে তুলে নিয়ে যায় বন্দরবাজার ফাঁড়ির দায়িত্বপ্রাপ্তরা। ময়নাতদন্ত প্রতিবেদন বলছে, শরীরে শতাধিক আঘাতের চিহ্ন পাওয়া রায়হানের মৃত্যু হয় পুলিশ ফাঁড়িতেই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের করা মামলায় শর্ত সাপেক্ষে আগাম জামিন পেয়েছেন ফরিদপুর 4 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী। মঙ্গলবার দুপুরে নিক্সন চৌধুরীর আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি কে.এম. জাহিদ সারোয়ার কাজলের বেঞ্চ এই আদেশ দেন। জামিনের বিষয়ে আদালত বলেছেন, মামলার তদন্তের ক্ষেত্রে সাক্ষীদের প্রভাবিত করা যাবে না। স্থানীয় প্রশাসনকে কোনো ধরনের ভয়ভীতি দেখানো যাবে না। মামলার তদন্ত কর্মকর্তাকে সব ধরনের সহযোগিতা করবেন জামিন আবেদনকারী নিক্সন চৌধুরী। বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলায় অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। জামিন নামঞ্জুর করে পাঠানো হয়েছে কারাগারে। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কে.এম. ইমরুল কায়েস এই আদেশ দেন। অভিযোগ গঠনের শুনানির জন্য 30 নভেম্বর দিন ধার্য করা হয়। এর আগে সকাল 10টায় সম্রাটকে আদালতে হাজির করা হয়, রাখা হয় আদালতের হাজতখানায়। পরে শুনানিতে আইনজীবী সম্রাটের জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করেন। সম্রাটকে আদালতে নেওয়ার কথা শুনে আদালত চত্বরের বাইরে ভিড় করেন শত শত যুবলীগ নেতাকর্মী। এ সময় তারা সম্রাটের মুক্তির দাবিতে স্লোগান দেন। মজুদ ঘাটতি না থাকলেও কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে আলুর বাজারে। রাজধানীর ব্যস্ততম কারওয়ান বাজার সহ বিভিন্ন বাজারে আলু বিক্রি প্রায় বন্ধ রাখেন পাইকাররা। এই অবস্থায় আলুর দাম খুচরায় 35 টাকা পুনর্নির্ধারণ করে সরকারের কৃষি বিপণন অধিদপ্তর। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক জানিয়েছেন, প্রয়োজনে বিদেশ থেকে আমদানির কথা ভাবছে সরকার। এদিকে আজ থেকে 25 টাকা দরে আলু বিক্রি করবে টিসিবি। সুলতান আহমেদের রিপোর্টে বিস্তারিত। অনেকটা শুনশান নীরবতা। কেউ বসে বিশ্রাম করছেন,
কেউ আবার গল্পে মজেছেন। হাতে থাকা সেলফোন টিপেও সময় কাটাচ্ছেন কেউ কেউ। এমন চিত্র রাজধানীর সবচেয়ে ব্যস্ত কাউরান বাজারের আলুর আড়তের। সরকার বলছে 30 টাকায় আলু বিক্রি করতে, অন্যদিকে হিমাগার থেকে পাইকারি দাম চাওয়া হচ্ছে 36 টাকা। ফলাফল, আলু বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। এখনো কোল্ড স্টোরে 35-36 টাকা কোল্ড স্টোরে ডাইলা মাল বিক্রি করতেছে। অভিযানে এসে 20,000 30,000 টাকা একটা ধরে দিল, হ্যাঁ, তখন আমরা কি করব? এ বাস্তবতায় খুচরা ব্যবসায়ীরা এসে আলু না পেয়ে হতাশ। যেসব শ্রমিকের আলু বেচাকেনায় জীবিকা নির্বাহ করতে হয়, কষ্টে আছেন তারাও। সিন্ডিকেটকে যদি ধরা হয় তাহলে সাধারণ ক্রেতা আর ভোক্তা দুজনেই লাভবান হবে। লেবারি কাজ করে 700 800 600, যেদিন না হইতো ওই দিনও 500 টাকার কাজ করতাম। আগে আলুগুলো বাঁচতাম, কারণ বাজার আলু বাঁচা না এলে চুপচাপ বয়ে রয়েছি বাবা। অবশ্য খুচরা বাজারের চিত্র ভিন্ন। রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেল আলুর ঘাটতি নেই, বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকায়। আলু পাইতেছি, দাম একটু বেশি হলো, আলু পাইতেছি আমরা। সরকার কথা বলা বা একটু কমছে, আপনি তখন 50 টাকা ছিল, এখন আপনার ওখানে 36-37 টাকা, আমরা 40 টাকা থেকে 38 টাকা বিক্রি করি আমরা। হিমাগার সমিতির সভাপতি তাগিদ দিচ্ছেন আলুর যৌক্তিক দাম নির্ধারণের। মুক্তবাজার অর্থনীতির দোহাই দিয়ে কৃষিমন্ত্রী বলছেন প্রয়োজনে বিদেশ থেকে আমদানির কথা। 393টি কোলেস্টোর এতগুলো জায়গায়, এটা কি সিন্ডিকেট করা বা এটা মনোপলি করা কারো পক্ষে সম্ভব? বাজারটা রিভিউর ব্যাপারে আমরা সবার পক্ষে প্রস্তাব রাখছি। বিদেশ থেকে সরকার আপ্রাণ চেষ্টা করছে। এই ইরান অ্যাম্বাসেডরের সাথে আমি ডেইলি কথা বলছি, ইরান থেকেও আমরা আনার চেষ্টা করছি আলু, তার্কি, তারপরে মিশর, ইজিপ্ট। এদিকে কৃষি বিপণন অধিদপ্তর আলুর নতুন দাম নির্ধারণ করেছে। আমরা এখন যে দামটা নির্ধারণ করে দিব, আগামীকাল সকাল থেকে যাতে হিমাগারে সেই দামে আপনারা বিক্রি করবেন। 30 টাকার জায়গায় আমরা 35 টাকা করেছি। আমরা হিমাগার পর্যায়ে 23 টাকার জায়গায় আমরা সেটা 27 টাকা করে দিচ্ছি। আলুর বাজারে কারসাজিতে অনেকটাই দিশেহারা সাধারণ মানুষ। তাদের দাবি, সমস্যার গোড়ায় হাত দিয়ে এর যৌক্তিক সমাধান অল্প সময়ের মধ্যেই করবে সরকার। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। নিয়োগপত্র ও খাদ্য ভাতা প্রদান সহ 11 দফা দাবিতে সারা দেশে চলছে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালে ধর্মঘট। ধর্মঘটে সারা দেশে সব ধরনের পণ্য ও জ্বালানিবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। এই অবস্থায় বড় ধরনের লোকসানের আশঙ্কাও তাদের। ব্যুরো রিপোর্টার ও প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 11 দফা দাবিতে গেল 1.5 বছর 3 বার ধর্মঘট করেছে নৌযান শ্রমিকরা। প্রতিবার দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলেও আজ পর্যন্ত তাদের কোনো দাবি মেনে নেয়নি সরকার কিংবা মালিকপক্ষ। এই কারণেই সোমবার রাত 12টা 1 মিনিট থেকে ফের নৌযান শ্রমিক ধর্মঘট শুরু করেছেন তারা। আমরা যে জাহাজ চাকরি করতেছি, ঠিক আছে, আমাদের কোনো নিয়োগপত্র নাই। আজকে আমার মালিকের ভালো না লাগলে আমার নামাই দিল। আমাদের 11 দফা দাবি মানতে হবে। এর মধ্যে প্রধান হচ্ছে আমাদের খাবার খোরাকি মালিকানাধীন করতে হবে। এ ধর্মঘটের ফলে সারা দেশে সব ধরনের পণ্য ও জ্বালানিবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। আমাদের এই যৌক্তিক দাবি যদি তারা মেনে না নেয়, যতদিন পর্যন্ত মেনে না নেবে আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। আন্দোলন করে আসছি, সরকার এবং মালিকপক্ষ ধারাবাহিকভাবে চুক্তি করে আসছে, কিন্তু এই চুক্তির বাস্তবায়ন করা হয় নাই। এ ধর্মঘটের ফলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বন্দরের পাশের 16টি ঘাটে অলস বসে আছে শত শত লাইটারেজ জাহাজ এবং অয়েল ট্যাঙ্কার। এতে আর্থিক ক্ষতির আশঙ্কায় ব্যবসায়ীরা। অর্থনীতি যখন আবার এগিয়ে যাচ্ছিল, তখন কিন্তু এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই সমস্যাটা কিন্তু পার্মানেন্ট একটা সলিউশন দরকার আছে। একই চিত্র বরিশালের কীর্তনখোলা নদীতেও। এখানে নোঙ্গর করে রাখা হয়েছে 1/2 শতাধিক পণ্য ও জ্বালানিবাহী জাহাজ। বাগেরহাটের মোংলা ও নারায়ণগঞ্জের নৌবন্দরেও বন্ধ রয়েছে সব ধরনের পণ্য ও জ্বালানিবাহী নৌযান চলাচল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে নৌযান শ্রমিকদের দাবির সাথে একত্রতা প্রকাশ করে প্রত্যেক শ্রমিককে খোরাকি ভাতা বাবদ মাসে 2,000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বসুন্ধরা, আবুল খায়ের ও সিটি গ্রুপ। নিউজ 24-কে এই কথা জানিয়েছেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় 1,668 কোটি টাকা খরচে 4টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়।
গণভবন থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এবং শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা উপস্থিত থেকে একনেক সভায় যুক্ত হন। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, যশোর, সৈয়দপুর ও শাহ মখদুম বিমানবন্দরের উন্নয়ন, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের 2টি প্রকল্প উল্লেখযোগ্য। এবার ঢাকার বাইরেও ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এজন্য দেশের 8টি বিভাগেই থাকবে পরীক্ষা কেন্দ্র, আর পরীক্ষা হবে 100 নম্বরের, যেখানে এসএসসি ও এসএসসির ফলাফলে 20, এমসিকিউ 30 এবং লিখিত 50 এই ভিত্তিতে ফলাফল নির্ধারণ করা হবে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ডিনস কমিটির স্নাতক নতুন বর্ষে ভর্তি সংক্রান্ত বৈঠকে এসেছে এমন প্রস্তাবনা। এই প্রস্তাবনা যাচাই বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল। করোনা প্রেক্ষাপটে এবছর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত না হলেও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিভাবে নেওয়া হবে এই আলোচনা চলছে বেশ কয়েকদিন ধরেই। এর আগে অনলাইনে পরীক্ষা নেওয়ার প্রস্তাব আসে বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকে, যা এখনো বিবেচনাধীন। এবারে দুর্গাপূজার খবর। একদিন পরই শুরু সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। তবে করোনার কারণে উৎসব নয়, এবার কেবলমাত্র পূজা অর্চনা করার আহ্বান জানিয়েছেন ডাক্তার সামন্তলাল সেন। বয়স্কদের মণ্ডপে না নেওয়ারও পরামর্শও তার। এছাড়া সম্ভব হলে ভার্চুয়াল মাধ্যমে অঞ্জলি দেওয়ার কথা বলেন তিনি। গণমাধ্যমকে এ বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানান এ চিকিৎসক। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। 22 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে দুর্গোৎসব। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব চলবে 26 অক্টোবর পর্যন্ত। করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ ঠেকাতে এবছর পূজায় ভিড় এড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। এদিকে কলকাতা হাইকোর্টের রায়েও পূজা মণ্ডপের প্যান্ডেলে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। একই সুরে কথা বললেন বাংলাদেশের স্বনামধন্য চিকিৎসক সামন্তলাল সেন। আমরা অবশ্যই পূজা করব, কিন্তু উৎসবটা এবার করব না। উৎসব আমরা বেঁচে থাকলে আগামী বছর অনেক বড় করে করব। একসঙ্গে বেশি লোক পূজা মণ্ডপে না থাকি। জীবন আপনার পরিবারের জীবন, আপনি বাঁচেন, পরিবারকে বাঁচান, দেশকে বাঁচান। করোনা মোকাবেলায় এবার ভক্ত ও পুরোহিতদের মাস্ক পরে মণ্ডপে প্রবেশ করার পরামর্শ দিয়েছেন ডাক্তার সামন্তলাল সেন। 3 ফুট সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে সতর্ক করেছেন তিনি। সম্ভব হলে ভার্চুয়াল মাধ্যমে প্রার্থনা ও অঞ্জলি প্রদান করতে হবে। বাংলাদেশে সরকারি টেলিভিশন, বেসরকারি টেলিভিশন, তারপরে আরো সোশ্যাল মিডিয়া, প্রত্যেককে আপনারা যতটুকু সম্ভব বিভিন্ন মণ্ডপের সাথে আপনারা যদি হিন্দুদের একটা পূজার মেইন ফাংশন হচ্ছে অঞ্জলি দেওয়া, সেইটা যদি আপনারা লাইভ টেলিকাস্ট করতে পারেন তাহলে কিন্তু অনেকেই যাবে না। এবং অনেক বয়স্ক লোক যারা কোমরবিডিটি, যাদের ডায়াবেটিস আছে, হার্ট ডিজিজ আছে, এটা একটা ইমোশনাল সাইকোলজিক্যাল জিনিস যে অঞ্জলি দিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা শীতে করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করছে। একই আশঙ্কা বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়েরও। তাই বিজয়া দশমীতে এবার শোভাযাত্রা ছাড়াই হবে দেবী দুর্গার বিসর্জন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এবারে মার্কিন নির্বাচন প্রসঙ্গ। নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে টানা প্রচারণা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার অ্যারিজোনায় অনুষ্ঠিত র্যালিতে ট্রাম্প বলেন, ইউক্রেনের বিষয়ে বাইডেন ও তার ছেলে হান্টারের দুর্নীতির বিষয়টি এফবিআইয়ের সুষ্ঠুভাবে তদন্ত করা উচিত। এছাড়া মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচির বিষয়েও ট্রাম্প বলেন, ফাউচির কথা মতো চললে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু 5 লাখ ছাড়িয়ে যেত। এদিকে বৃহস্পতিবার শেষ ডিবেটকে সামনে রেখে কোনো নির্বাচনী প্রচারণায় অংশ নেননি বাইডেন। আর প্রথম দফার বিতর্কে ব্যাপক হইচই হওয়ার কারণে চূড়ান্ত ডিবেটে ট্রাম্প বাইডেনের মাইক্রোফোন মিউট রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ফ্লোরিডা সহ অন্তত 44টি অঙ্গরাজ্যে শুরু হয়েছে আগাম ভোট গ্রহণ। এরই মধ্যে রেকর্ড গড়ে 2,80,00,000 আগাম ভোট পড়েছে। এবারের আগাম ভোটে আগের বছরগুলোর চেয়ে অনেক বেশি মানুষ ভোট দিয়েছে।
আবারও মার্কিন নির্বাচন প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনের সবশেষ খবর জানাতে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা রহমান। সুলতানা রহমান, আগাম ভোট এবং 2 প্রেসিডেন্ট প্রার্থীর প্রচারণার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আগাম ভোটের ক্ষেত্রে তো আসলে আমেরিকানরা রেকর্ড করতে যাচ্ছে। এরই মধ্যে প্রায় 28 মিলিয়ন মানুষ ভোট দিয়ে ফেলেছেন এবং এই সংখ্যা প্রতিদিনই আসলে বাড়ছে, যা আমেরিকার ইতিহাসে খুব বেশি একটা আগাম ভোটের ক্ষেত্রে দেখা যায়নি। এমনকি 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে যে পরিমাণ মানুষ ভোট দিয়েছিলেন তার চেয়ে বেশি মানুষ এরই মধ্যে আগাম ভোট দিয়ে ফেলেছেন। ফলে ধারণা করা হচ্ছে 3 নভেম্বরের আগেই আসলে বিপুল সংখ্যক মানুষ ভোট দিয়ে ফেলবেন। তবে যারা আগাম ভোট দিচ্ছেন তাদের অধিকাংশই ডেমোক্র্যাট, কারণ ডেমোক্রেটিক পার্টি শুরু থেকেই আগাম ভোটে উৎসাহিত করে আসছিলেন ভোটারদেরকে, কারণ কোভিড-19 এর কারণে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে মানুষ অনেকের পক্ষে ভোট দেওয়ার সুযোগ হয় না। এমনিতেও এই দেশে ভোট দেওয়ার প্রবণতাটি একটু কম, সেই দিক থেকে এবার ভোট গ্রহণের হার প্রায় 70 থেকে 80% হয়ে যেতে পারে এমনটা অনুমান করছে, যা একেবারেই বিরল। এদিক থেকে এর বাইরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন তারা রীতিমতো চষে বেড়াচ্ছেন পুরো আমেরিকা। তারা বিশেষ করে সুইং যে 12টি স্টেট রয়েছে এই স্টেটগুলোতে তারা খুব ঘন ঘন সফর করছেন, নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, কারণ এই 12টি স্টেটের উপর নির্ভর করবে আসলে নির্বাচনের ফলাফল। এই স্টেটগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। আর প্রায় 6টি স্টেটে জো বাইডেন এগিয়ে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে। অন্যদিকে সারা দেশের যেই জরিপগুলো রয়েছে তাতে করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে জো বাইডেন ডাবল ডিজিটে এগিয়ে রয়েছেন। যদিও এই জরিপগুলোর ফলাফল নিয়ে মোটেও চিন্তিত নন কিংবা খুশি বা হতাশ নন 2 প্রার্থীর একজনও। তারা বলছেন নির্বাচনের ফলাফল আসলে অনেক কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে। আপনারা অনেকেই জানেন 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিন্টন 3 মিলিয়ন ভোট, পপুলার ভোট বেশি পেয়েও তিনি পরাজিত হয়েছিলেন। ফলে ইলেকট্রাল কলেজ ভোটগুলোর উপর সবাই এখন গুরুত্ব দিচ্ছে। এগুলো নির্ভর করবে আসলে সুইং স্টেট গুলোর উপর। ফলে সুইং স্টেট গুলো আসলে শেষ পর্যন্ত কার দখলে যায় এ নিয়ে তাদের উৎকণ্ঠা রয়েছে। তারা বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন মাইনরিটি কমিউনিটি, আফ্রিকান আমেরিকান, এশিয়ান আমেরিকান এবং দেশের যারা জ্যেষ্ঠ নাগরিক রয়েছেন তাদের সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে তিনি তাদেরকে সন্তুষ্ট করে তাদের ভোট চাচ্ছেন। অন্যদিকে এখানকার যারা ধর্মীয় যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই তাদের ওইসব সংগঠনের সমর্থন আদায়ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করছেন। তবে তাদের মধ্যে বিশেষ করে ইভাঞ্জেলিকা গ্রুপের মধ্যে এক ধরনের বলতে পারেন যে ভিন্নতা রয়েছে। তারা আগে সামগ্রিকভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিলেও এখন তারা অনেকেই। সুলতানা রহমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, মার্কিন নির্বাচন নিয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন যুক্তরাষ্ট্র থেকে সহকর্মী সুলতানা রহমান। মঙ্গলবার অনুষ্ঠিত হওয়া উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের বেশিরভাগে আওয়ামী লীগ প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তবে কয়েকটি ইউনিয়ন পরিষদে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন। মাদারীপুরের শিবচর উপজেলা পরিষদে আওয়ামী লীগের আব্দুল লতিফ মোল্লা, যশোর সদর উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নূরজাহান ইসলাম নীরা, বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের রায়হান উদ্দিন শান্ত, নওগাঁর মান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদে আওয়ামী লীগের মোল্লা এমদাদুল হক জয় পেয়েছেন। এছাড়া নেত্রকোনার পূর্ব ধলা মুলগাঁও ইউপি চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক, দিনাজপুরের চিরিবন্দর উপজেলার সাতনাল ইউপি চেয়ারম্যান পদে বিএনপির এনামুল হক, বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউপি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের হারেজ উদ্দিন আকন্দ এবং গাজীপুরের কালীগঞ্জের নাগরী ইউপি চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী জয় পেয়েছেন। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর জন্য বর্তমান সরকার ও নির্বাচন কমিশনকে দায়ী করেছেন তিনি। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁয়ের নিজ বাসভবনে এই মন্তব্য করেন তিনি। বলেন, সাম্প্রতিক উপনির্বাচনগুলোই সরকারি দলের কর্মীদের দৌরাত্ম্য প্রমাণ করে বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচনে অনিয়ম রুখতে দলীয় নেতাকর্মীদের কঠোর আন্দোলনের আহ্বান জানান মির্জা ফখরুল। নির্বাচনী ব্যবস্থা পুরোপুরিভাবে ভেঙে পড়েছে,
যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এখন নির্বাচনী কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি নাই বললেই চলে। এর জন্য সম্পূর্ণভাবে দায়ী নির্বাচনী কমিশন এবং বর্তমান সরকার। নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নেই। গণতন্ত্রে বিশ্বাস করলে অবশ্যই নির্বাচনে বিশ্বাস করতে হবে। সেই জন্যই আমরা এই নির্বাচন সরকারের পদত্যাগ দাবি করার আগে গেল 12 বছরে আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার জন্য বিএনপির নেতৃত্বের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে সরকারি বাসভবন থেকে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। ধর্ষকদের মতো ঘৃণ্য অপরাধীদের আশ্রয় প্রশ্রয় না দেওয়ার আহ্বানও জানান ওবায়দুল কাদের। পদত্যাগ দাবি করার আগে গত 12 বছরে আন্দোলন ও নির্বাচনে চরম ব্যর্থতার জন্য বিএনপি নেতৃত্বের পদত্যাগ করা উচিত। নারায়ণগঞ্জে বক্তব্য দেওয়ার সময় তার উপর হামলাকারীদের বিরুদ্ধে আগামী 7 দিনের মধ্যে কোনো ব্যবস্থা না নিলে ঢাকা মহানগরের সব জায়গায় অবরোধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। মান্না বলেন, যারা তার উপর হামলা করেছে তার ভিডিও সংরক্ষিত রয়েছে, তাদের নামে জিডি করেছেন। বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ অন্যান্য নেতাকর্মীরা। নন ব্যাংকিং প্রতিষ্ঠানে বিনিয়োগে কড়াকড়ি আরোপ করতে সমবায় অধিদপ্তর ও বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার সাংবাদিকদের একথা জানান দুদক সচিব দুলার বক্ত। তাদের এখানে অ্যাকাউন্ট খোলার সময় বা টাকা জমা রাখার সময় যাতে সেই বিধিবিধান বা সেই নিয়মাবলী অনুসরণ করা হয়, সেই ব্যাপারে আমরা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং সমবায় বিভাগ এবং বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে। কবরস্থানে নড়ে ওঠা শিশুটির বাঁচা অলৌকিক হবে বলে মনে করেন তদন্ত কমিটির প্রধান অধ্যাপক মনীষা ব্যানার্জি। আর ঢাকা মেডিকেলের পরিচালক বলেন, যারা এই বিষয়টি নিয়ে অবহেলা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেলের প্রশাসনিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন এসব কথা বলেন। আচ্ছা, এটা আমি একটু পরে ভাই আপনারা পিছিয়ে আসেন। সব মতাদর্শের মানুষকে নিয়েই এগিয়ে চলছে সাংবাদিকদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জাতীয় প্রেস ক্লাব। এটি গণতন্ত্র চর্চার অন্যতম কেন্দ্র। জাতীয় প্রেস ক্লাবের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। এবার করোনা মহামারীর কারণে অন্যান্য বারের মতো জমকালো অনুষ্ঠানের পরিবর্তে জাতীয় প্রেস ক্লাবে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন সহ সেমিনারের আয়োজন করা হয়। সুদ রায়হানের রিপোর্টে বিস্তারিত। প্রতিষ্ঠার ৬৬ বছরে পা রাখল জাতীয় প্রেস ক্লাব। ১৯৫৪ সালের এই দিনে পূর্ব পাকিস্তান প্রেস ক্লাব নামে প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে এর নামকরণ করা হয় জাতীয় প্রেস ক্লাব। প্রতি বছর জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকভাবে উদযাপন করা হলেও করোনা মহামারীর কারণে এবছর সব অনুষ্ঠান বাতিল করে কেবল কেক কাটা ও সেমিনারের আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটি। এতে অংশ নেন ক্লাবের প্রবীণ সদস্যরা, তুলে ধরেন জাতীয় প্রেস ক্লাবের ভূমিকা ও সাংবাদিকতার নানা দিক। এই ক্লাবের আমি একজন পুরনো সদস্য এবং এর সুখে দুঃখে সবসময় ছিলাম, আছি এবং থাকবো। এবং আমি সবসময় চাই আমাদের জাতীয় প্রেস ক্লাব, এটা শব্দ খেয়াল রাখতে হবে, বাংলাদেশের সমস্ত কিছু পরিপ্রেক্ষিতে এর যে মর্যাদা সেটা কিন্তু অনেক অনেক বড়। সারা দুনিয়াতেই একটি মিডিয়া সাংবাদিকতা একটা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে, আমরা ঠিক সেখানে দাঁড়িয়েছি। প্রতিষ্ঠার পর থেকে সব আন্দোলন সংগ্রামে জাতীয় প্রেস ক্লাবের রয়েছে অনন্য ভূমিকা। বহুমাত্রিক মতের মিলন মেলাও বসে এখানে। জাতীয় প্রেস ক্লাবে আরো মর্যাদাবান করার জন্য, সমস্ত কিছুর আধার হিসেবে পরিগণিত করার জন্য আমাদের সকলের সম্মিলিত প্রয়াস আরো রুজু, আরো দৃঢ়। স্বৈরাচার বিরোধী আন্দোলন 9টি বছর কিন্তু এই প্রেস ক্লাবই সেই চেতনার মশালকে জ্বালিয়ে রেখেছিল। এই প্রেস ক্লাব সবসময় গণতন্ত্রের পক্ষে,
মানুষের মত প্রকাশের পক্ষে, এবং আমরা সেই চিন্তাকে ধারণ করে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। ঐক্য ও ঐতিহ্যকে ধারণ করে সাংবাদিকদের উন্নয়নে জাতীয় প্রেস ক্লাবকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান ক্লাবের সদস্যরা। জনতার পদবরে প্রকম্পিত বাংলাদেশ। সৈয়দ রায়হান, নিউজ 24, ঢাকা। এবারে করোনা পরিস্থিতি। দেশে 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 18 জন। এ পর্যন্ত 5,699 জনের মৃত্যু হলো। নতুন শনাক্ত হয়েছেন 1,380 জন। মোট শনাক্ত 3,91,586 জন। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। 24 ঘন্টায় নতুন নমুনা সংগ্রহ করা হয়েছে 13,860টি, নমুনা পরীক্ষা করা হয়েছে 13,611টি। 24 ঘন্টায় 1,542 জন এবং এখন পর্যন্ত 3,07,141 জন সুস্থ হয়েছেন। বিদেশগামীদের দুর্ভোগ কমাতে করোনা পরীক্ষার কেন্দ্র বাড়িয়েছে সরকার। এজন্য নতুন করে ল্যাব সুবিধা সম্পন্ন 10টি হাসপাতালে কোভিড-19 পরীক্ষা করা যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ল্যাব সুবিধা রয়েছে এমন হাসপাতালকেই নির্বাচিত করা হয়েছে। 10টা তাদের ল্যাব ফ্যাসিলিটিস আছে এবং এগুলো আপনারা দেখছেন যে দেশের একেবারে টারশারি লেভেলের অনেক বড় হসপিটাল এগুলো, যাতে মানুষের কষ্টটা একটু লাঘব হয়। একটি জায়গায় তো দৌড়াদৌড়ি করতে পারছে না, শুধু আইডিসিআর তো এটা করা যায় না, বা অত আইসিডিডিআরবিতে আমরা একটু এক্সপান্ড করছি মানুষকে আরো বেশি সার্ভিস দেওয়ার জন্য। করোনার প্রকোপে গোটা বিশ্বে গেল 24 ঘন্টায় আরও 3,38,000-এর বেশি সংক্রমিত এবং 4,500 মানুষের মৃত্যু হয়েছে। এনে সারা বিশ্বে মোট রোগী শনাক্ত হয়েছে 4,08,00,000-এর বেশি, আর মোট প্রাণহানি ছাড়িয়েছে 11,25,000। একদিনে ভাইরাসটিতে সবচেয়ে বেশি প্রায় 57,500 সংক্রমণ হয়েছে যুক্তরাষ্ট্রে, প্রাণ হারিয়েছে 442 জন। তবে সংক্রমণ কমেছে ব্রাজিলে, আর 24 ঘন্টায় ভারতে 594 জনের মৃত্যু হলেও আক্রান্তের সংখ্যা কমেছে। এশিয়ার এই দেশটিতে একদিনে রোগী শনাক্ত হয়েছে প্রায় 46,500, কিন্তু কেন্দ্রীয় সরকারের কোভিড বিষয়ক পূর্বাভাস কমিটি বলছে আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে প্রায় অর্ধেক জনসংখ্যা করোনায় আক্রান্ত হতে পারে। এদিকে কোভিড রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার ব্যর্থতা আক্রান্তের সংখ্যা বাড়ার অন্যতম কারণ বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব অস্টিওপোরোসিস দিবস আজ। ক্যালসিপ্রো সৌজন্যে থাকছে বিশেষ প্রতিবেদন। ক্যালসিপ্রো, যা হাড়ের প্রয়োজনীয় পুষ্টিগুণ নিশ্চিত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বিশ্ব অস্টিওপোরোসিস দিবস আজ। সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে এই দিবস। এবছরও দিবসটির প্রতিপাদ্য করা হয়েছে নিজের হাড়কে ভালোবাসুন, ভবিষ্যৎ সুরক্ষিত করুন। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন বয়স্কদের এই রোগের ঝুঁকি বেশি থাকলেও এর প্রতিরোধ গড়ে তুলতে হবে তরুণ বয়স থেকেই। পরিমিত খাদ্যাভ্যাস, ব্যায়াম, ঘুম কমিয়ে দিতে পারে হাড় ক্ষয়ের ঝুঁকি। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয় মূলত এটি ক্যালসিয়ামের অভাবজনিত রোগ। সাধারণত বয়স্ক পুরুষ ও নারীদের এই রোগ হয়ে থাকে। আন্তর্জাতিক অস্টিওপোরোসিস ফাউন্ডেশনের সবশেষ তথ্য মতে বিশ্বব্যাপী 50 প্রতি 3 জন নারীর 1 জন ও প্রতি 5 জন পুরুষের মধ্যে 1 জন ভোগেন অস্টিওপোরোসিসে, যাদের পরিণতি চলাফেরায় স্বাধীনতা হারানো বা পঙ্গুত্ব। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন বার্ধক্যে এই রোগের দেখা মিললেও সুপ্ত অবস্থায় এটি বাসা বাঁধতে শুরু করে তরুণ বয়স থেকেই। এটা আমাদের জীবন যৌবন যেভাবে চলে, যৌবন যখন মানুষের শেষ হবে অথবা প্রাকৃতিকভাবে একটা লোক যেরকম দৈনন্দিন রোদে যাবে, তারপরে খেলাধুলা করবে, চলাফেরা করবে, হাঁটাচলা করবে, এই জিনিসগুলো যারা না করবে মূলত তাদেরই এই ধরনের হবে। এই রোগ প্রতিরোধে অলস জীবনযাপন নয়, বরং কর্মময় জীবনের সাথে ব্যায়াম, পর্যাপ্ত ঘুমের উপর জোর দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সক্রিয় এবং কর্মময় জীবনই শরীরের হাড়ের সুরক্ষা দেয়, এটি আমাদের মনে রাখতে হবে। এই জন্য অলস নয়, কর্মমুখর জীবন হচ্ছে হাড় প্রতিরোধের জন্য সর্বোত্তম।
লাভ ইউর বোন, প্রোটেক্ট ইউর ফিউচার, অর্থাৎ ভবিষ্যৎ জীবনকে সুরক্ষিত করতে নিজের হাড়কে ভালোবাসতে হবে এখন থেকেই। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের উত্থান দেখা গেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। প্রধান স্টক এক্সচেঞ্জ ডিএসইতে দিনের শুরুর দিকে চাঙ্গা থাকলেও বেলা 1:30 নাগাদ বিক্রির চাপে সূচক কিছুটা কমে, তবে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে ঢাকার পুঁজিবাজারের প্রধান সূচক 15 পয়েন্ট বেড়ে অবস্থান করে 4,917 পয়েন্টে। লেনদেন হওয়া 355টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 160টির, কমেছে 139টির এবং অপরিবর্তিত 56টির। লেনদেন হয়েছে প্রায় 915 কোটি 5 লাখ টাকা। এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যেতে এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে নৌবাহিনীর 4টি এলসিইউ জাহাজ। প্রথমে সড়ক পথে এবং তারপর নদী ও সাগর পথ ধরে সরাসরি ভাসানচর। নানাভাবেই রোহিঙ্গাদের আশ্রয়ন প্রকল্পটিতে যাতায়াত করতে পারবেন সংশ্লিষ্টরা। আছে হেলিকপ্টার যোগে ভাসানচরে যাওয়ার সুযোগও। ভাসানচর নিয়ে শেখ জালালের ক্যামেরায় 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় পর্বে চরের সাথে যোগাযোগ ব্যবস্থা ও রোহিঙ্গাদের স্থানান্তর প্রস্তুতি নিয়ে জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। ঢাকা থেকে সড়ক পথে চট্টগ্রাম, তারপর বাংলাদেশ নৌবাহিনীর বোট ক্লাব থেকে জাহাজে করে ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা। সর্বোচ্চ সময় লাগতে পারে 3.5 ঘন্টা। নদী ও সাগরের আবহাওয়া অনুকূলে থাকলে পতেঙ্গা থেকে ট্রলারে করেও ভাসানচরে যাওয়া যেতে পারে। ডান দিকে সন্দ্বীপ আর সামনে আর কিছু দূর এগোলেই মেঘনা এবং বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত ভাসানচর, যে চরে 1 লাখ রোহিঙ্গাকে স্থানান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত হলে স্থলপথে এবং এই সমুদ্র পথে নিয়ে যাওয়া হবে তাদেরকে। নৌবাহিনীর এমন 4টি জাহাজে অন্তত 250 জন করে রোহিঙ্গা স্থানান্তর করা হবে সেই চরে। ট্রান্সপোর্টেশন যে প্ল্যান সেটা ধরেন বাই রোড বাই সি দুইভাবেই আসতে হবে। আপনারা সবাই জানেন ওরা টেকনাফের যে ক্যাম্পে অবস্থান করছে সেখান থেকে বাই রোড আসতে হবে। এটা আসলে দুর্যোগ মন্ত্রণালয় এবং ইউএন বডি সবাই কোঅর্ডিনেটেড এফোর্টের মাধ্যমে করবে। ভাসানচরে যাতায়াত নিয়ে অনেকে প্রশ্ন তুললেও বাস্তবে অনেকগুলো পথই খোলা থাকছে। সমুদ্র পথে যেতে চাইলে পতেঙ্গা থেকে 28 নটিক্যাল মাইল, নোয়াখালী থেকে 21 নটিক্যাল মাইল, হাতিয়া থেকে 13 নটিক্যাল মাইল, জাহাজির চর থেকে 11 নটিক্যাল মাইল আর সন্দ্বীপ থেকে মাত্র 4.5 নটিক্যাল মাইল দূরত্বে ভাসানচর। দূরে সবুজ ডিঙে নির্ঘুম দাঁড়িয়ে থাকা লাইট হাউস জানান দিচ্ছে গন্তব্যে পৌঁছে যাওয়ার বার্তা। ভাসানচর বেস ক্যাম্পে এসে থামে নৌবাহিনীর জাহাজ। পরিকল্পিত রাস্তাঘাট, ঘরবাড়ি, সুরক্ষা বলয় আর সাময়িকভাবে জীবন জীবিকার অপার সম্ভাবনা নিয়ে রোহিঙ্গাদের জন্য শতভাগ প্রস্তুত ভাসানচর। কক্সবাজারের উপর চাপ কমাতে যখন সরকার 1 লাখ রোহিঙ্গাকে স্থানান্তরের ব্যাপারে বদ্ধপরিকর, তখন কখনো প্রাকৃতিক দুর্যোগের কথা বলে, কখনো জীবিকা নির্বাহের দোহাই দিয়ে, আবার কখনো বা দুর্বল অবকাঠামোর কথা বলে রোহিঙ্গারা কোনোভাবেই এই ভাসানচরে স্থানান্তরিত হতে চান না। কিন্তু স্থানীয়রা কিন্তু বলছেন একেবারেই ভিন্ন কথা। আর সে কারণে এটি কি শুধুমাত্র রোহিঙ্গাদের আপত্তি নাকি এর পেছনে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে সেটিই কিন্তু দেখার বিষয়। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ভাসানচর, নোয়াখালী। এবারে আন্তর্জাতিক আরো প্রসঙ্গ। প্রধানমন্ত্রী হিসেবে পাওয়া বেতনে দিয়ে নাকি সংসার চলে না, আর তাই ওই পদ ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন তিনি। বলছি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কথা। সম্প্রতি এমন তথ্যই প্রকাশ করেছেন তার কনজারভেটিভ পার্টির এক এমপি। নিবির আমিন জানাচ্ছেন বিস্তারিত। বেতন কমের কারণে চাকরি বদলের সিদ্ধান্ত নেন অনেকেই, কিন্তু একই কারণে দেশের প্রধানমন্ত্রীর পদ ছাড়ার চিন্তাভাবনা করে কেউ, এমন ঘটনা খুবই বিরল। আর এই অবাক করা চিন্তাভাবনাই নাকি করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। জনসনের দলের এক এমপির বরাত দিয়ে ডেইলি মিরর, টাইমস নাও, মেট্রো ইউকের মতো বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম জানায় ঘনিষ্ঠ মহলে নিজের বেতন নিয়ে হতাশা প্রকাশ করেছেন বরিস। বর্তমানে তার বেতন বছরে 1.5 লাখ পাউন্ডের মতো, যা বাংলাদেশি টাকায় 1.65 কোটি বেশি।
তাতেও তিনি হিমশিম খাচ্ছেন সংসার চালাতে। এর আগে একটি পত্রিকার কলাম লিখেই 2,75,000 পাউন্ড কামাতেন বরিস। পাশাপাশি মাসে 2টি সেমিনারে বক্তৃতা দিয়ে পেতেন প্রায় 1,60,000 পাউন্ড। সেখানে প্রধানমন্ত্রী হওয়ায় উপার্জন কমে গেছে তার। গণমাধ্যমগুলো আরও জানায়, 6 ছেলের পড়াশোনা, সাবেক স্ত্রীকে টাকা পাঠানোর মতো বেশ মোটা অঙ্কের অর্থই খরচ করতে হয় বরিসকে। তাই নাকি নিজের কর্মক্ষেত্র বদলানোর সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। তবে তা এখনই নয়, ব্রেক্সিট ইস্যুর চূড়ান্ত সমাধান ও করোনা পরিস্থিতি দূর হবার পর। নিবির আমিন, নিউজ 24। এবারে প্রবাসের সংবাদ। সুইজারল্যান্ডে গত এক সপ্তাহে করোনার সংক্রমণ বেড়েছে প্রায় 5 গুণ। ফেডারেল সরকার চিন্তা করছে সার্কিট ব্রেক নামের ছোট আকারের লকডাউনের কথা। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে না আসার জন্য জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে সুইজারল্যান্ডের বাংলাদেশের স্থায়ী মিশন। সুইজারল্যান্ড থেকে সেখানকার সর্বশেষ করোনা পরিস্থিতি জানাচ্ছেন বাকিউল্লাহ খান। সুইজারল্যান্ডে গত এক সপ্তাহে করোনা সংক্রমণ বেড়েছে অন্তত 5 গুণ। আজ 24 ঘন্টায় এখানে আসলে সেই সংক্রমণের সংখ্যাটি 3000-এরও বেশি। এখানকার সেই ক্যান্টন প্রশাসন এবং ফেডারেল প্রশাসন যৌথভাবে বিভিন্ন কর্মসূচি এখানে আসলে নিয়ে এসেছে এবং সেই জরুরি বিধি এবং আইন প্রণয়ন করতে গিয়ে বর্তমানে কেন্দ্রীয় সরকার চিন্তা করছেন সার্কিট ব্রেক নামের সেই ছোট আকারের লকডাউন এখানে নিয়ে আসা যায় কিনা। এদিকে করোনা সংক্রমণের কারণে সুইজারল্যান্ডের সেই বাংলাদেশের স্থায়ী মিশন এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা যারা এখানে কনসুলেট সেবা নিচ্ছেন তারা যেন সশরীরে আসলে জরুরি প্রয়োজন ছাড়া অ্যাম্বাসিতে না যান। তারা সেই মিশনের দেয়া হটলাইন এবং ইমেইলেই যেন যোগাযোগ করে তাদের সেবাটি আসলে গ্রহণ করেন। এবারে খেলার খবর। বিসিবি প্রেসিডেন্টস কাপে কাল নাজমুল একাদশের বিপক্ষে লড়বে তামিম একাদশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 1টায়। ফাইনালে নাম লিখাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই তামিম একাদশের। তাদের জয়ে ছিটকে যেতে পারে মাহমুদুল্লাহ রিয়াদের দল। বিস্তারিত রিপোর্টে। আর একটা ম্যাচের উপর নির্ভর করছে বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালের সমীকরণ, যেখানে নাজমুল একাদশের মুখোমুখি তামিম একাদশ। 3 ম্যাচে 2টিতে জয়, টেবিলের সবার উপরে নাজমুল হোসেন শান্তর দল। সমান 2টি করে হার জিত, 1 ম্যাচ বেশি খেলা মাহমুদুল্লাহরা আছে 2 নম্বরে। এদিকে 2 হারে তলানিতে তামিম বিজয়রা। লিগ পর্বের শেষ ম্যাচটায় ওরা জিতলে 3 দলের পয়েন্ট হবে সমান 4। সেক্ষেত্রে হিসেব হবে রান রেটের, যেখানে ফাইনালের স্বপ্ন ফিকে হতে পারে মাহমুদুল্লাহদের। হোম অফ ক্রিকেটে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছে নাজমুল একাদশ। এই দলটা আছে দারুণ ছন্দে। 156 রান নিয়ে এখন পর্যন্ত টপ স্কোরার মুশফিকুর রহিম। ব্যাট হাতে লাগাম টেনে ধরতে জানে বাকিরাও। জাতীয় দলের ক্রিকেটারদের মিশেলে ধারাবাহিকতা ধরে রাখতে প্রত্যয়ী ইরফান শুক্কুর। এই টুর্নামেন্টটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। আমি আউট অফ ট্র্যাক ছিলাম ফর দ্য 2 ইয়ার্স, বাট প্রিভিয়াসলি এইচপি ক্যাম্পে ছিলাম 3 ইয়ার্সের জন্য। বেসিক্যালি চাচ্ছি হচ্ছে টিমের জন্য, টিমের যা দরকার ওই অনুযায়ী খেলার জন্য। 56-24-48 3 ম্যাচে তার উপরে 2 ইনিংসে অপরাজিত ইরফান শুক্কুর খাদের কিনারা থেকে নাজমুল একাদশকে বাঁচিয়েছেন। বলছেন মুশফিকের কাছ থেকে পাওয়া টোটকা বেশ কাজে দিয়েছে 22 গজে। সংবাদ শেষ করছি ভিন্নধর্মী একটি খবর দিয়ে। 2022 সালের মধ্যে চাঁদে 4G নেটওয়ার্ক চালুর কথা করতে চায় নাসা। থাকবে ভয়েস ও ভিডিও যোগাযোগের সুযোগ। প্রথম মোবাইল নেটওয়ার্ক তৈরির জন্য বেছে নেওয়া হয়েছে নোকিয়াকে। আর 4G প্রযুক্তি দিয়ে শুরু করে তারা এগিয়ে যাবে 5Gর দিকে। নাসার লক্ষ্য 2024 সালের মধ্যে চাঁদে মানুষের উপস্থিতি নিশ্চিত করা, আর সেজন্যই এবার চাঁদে ইন্টারনেট ব্যবস্থার পরিকল্পনা তাদের। আরও জানাচ্ছেন মাসুদ রানা।
আধুনিক যুগে চাঁদে বসে ফেসবুক আর ভিডিও কলে যদি পৃথিবীতে যোগাযোগ না করা যায় তবে সেটি বেমানান। আর তাই তো এবার সে ব্যবস্থা করতে যাচ্ছে নাসা। চাঁদেও 4G নেটওয়ার্ক সেবা চালুর কাজ করছে মার্কিন এই মহাকাশ গবেষণা সংস্থাটি, আর সেটি সম্ভব হবে 2022 সালের মধ্যে। এ কাজে নাসা জোট বেঁধেছে ফিনল্যান্ডের প্রতিষ্ঠান নোকিয়ার সাথে। নাসার লক্ষ্য 2024 সালের মধ্যে চাঁদে মানুষের উপস্থিতি নিশ্চিত করা। এরপরই চাঁদের মাটিকে ক্রমে মানুষের বসবাসযোগ্য করে তোলা। আর সেই লক্ষ্যকে সামনে রেখেই নাসার এমন পরিকল্পনা। নোকিয়ার দাবি, নভোচারীরা যাতে চাঁদে গিয়ে ভয়েস ও ভিডিও কমিউনিকেশন করতে পারে তা নিশ্চিত করা হবে। বর্তমানে মহাকাশ থেকে বেতার তরঙ্গের মাধ্যমে যোগাযোগ করেন নভোচারীরা। নাসা বলছে 4G হয়তো বেতার তরঙ্গের চেয়ে যোগাযোগের আরও নির্ভরযোগ্য সমাধান দেবে। কেউ কেউ বলছেন পৃথিবীর চেয়ে চাঁদেই হয়তো ভালো কাজ করবে 4G নেটওয়ার্ক, কারণ 4G তরঙ্গের জন্য বাধা হিসেবে ভবন কিংবা টিভি তরঙ্গ নেই ওখানে। শুধু তাই নয়, 4G প্রযুক্তি দিয়ে শুরু করে তারা এগিয়ে যেতে চায় 5Gর দিকে। মাসুদ রানা, নিউজ 24। শেষ করব সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরেকবার।